অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র, চীন, ইইউ। জানাবো শেষ মুহূর্তে শেখ হাসিনা ও রেহানার মধ্যে কি হয়েছিল, উঠে এসেছে পুতুলের স্ট্যাটাসে। এবং সর্বশেষ জানাবো সারা দেশে চলছে লুটতরাজ, প্রাণ বাঁচাতে আত্মগোপনে পুলিশ, আতঙ্কে সাধারণ মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র, চীন, ইইউ। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। তারা সবাই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, বাংলাদেশে চলমান সহিংসতা বন্ধে ডক্টর ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে প্রস্তুত। তাই আমরা অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার কূটনীতিক হেলেন লা ফাবে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান ম্যাথিউ মিলার। এদিকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে তাদের সহায়তা করা হবে ও এই প্রক্রিয়া অবশ্যই শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে। অন্যদিকে শুক্রবার চীন জানিয়েছে তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায়। বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে এই সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। ওই দিন বিকেলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারে আছেন 17 জন। বৃহস্পতিবার রাত 9টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও 13 জন উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপদেষ্টাদের 3 জন ঢাকার বাইরে থাকায় তারা এদিন শপথ নিতে পারেননি। শেষ মুহূর্তে শেখ হাসিনা ও রেহানার মধ্যে কি হয়েছিল উঠে এসেছে পুতুলের স্ট্যাটাসে। শেখ হাসিনা প্রবল গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সেদিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কারফিউ উপেক্ষা করে লাখ লাখ ছাত্র জনতা গণভবনের উদ্দেশ্যে রওনা দেন। এমন পরিস্থিতিতে 3 বাহিনীর প্রধানরা শেখ হাসিনাকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শেখ হাসিনা আরও বেশি বল প্রয়োগ করে আন্দোলন থামানোর জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে চাপ দিলে তিনি তা করতে অস্বীকৃতি জানান। উল্টো তিনি বলেন, ছাত্র জনতার বিশাল মিছিলকে কোনোভাবেই থামানো যাবে না, তাই নিজের নিরাপত্তার জন্যই শেখ হাসিনার পদত্যাগ করা উচিত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও তাকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন। প্রথমে এই অনুরোধে সাড়া দেননি তিনি, তবে শেখ রেহানা নাছোড় বান্দার মতো বারবার অনুরোধ জানাতে থাকলে এক পর্যায়ে তিনি পদত্যাগের সম্মত হন। পদত্যাগ করে সেদিনই তিনি বোন রেহানা সহ ভারতে আশ্রয় নেন। শেষ মুহূর্তের ওই বিষয়গুলো পুতুলের স্ট্যাটাসে উঠে এসেছে। ফেসবুকে সাইমা ওয়াজেদ পুতুল লিখেছেন, বারবার শেখ রেহানাকে চলে যেতে বলেন শেখ হাসিনা, তুই চলে যা, আমি ওদের বলে দিয়েছি আমাকে মেরে ফেলার পর যেন আমার বাবার কোলে আমাকে শুইয়ে দেয়। কিন্তু রেহানা প্রতিবারই অঝরে কাঁদছিলেন আর সাফ জানিয়ে দেন শেখ হাসিনাকে রেখে তিনি যাবেন না। কারণ শেখ রেহানা জানতেন হাসিনাকে রেখে যাওয়া মানে এটাই বড় বোনের সাথে তার জীবনের শেষ দেখা হবে। রেহানা পরিবারের সবাইকে হারিয়েছেন, বড় বোন ছাড়া তার আর কেউ নেই। তাই কোনোভাবেই ব্যবস্থা করতে না পেরে শেষে জয় এবং পুতুলকে দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য চেষ্টা করতে থাকেন। অবশেষে ছেলে মেয়ে ও একমাত্র ছোট বোনের জোড়াজড়িতে শেখ হাসিনা ভারত সরকারের কাছে সহযোগিতা চায় যেন ভারতীয় বিমানে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়।
কিন্তু ভারত সরকার জানায় আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা বাংলাদেশের আকাশ সীমায় ভারতীয় বিমান নিয়ে প্রবেশ করতে পারবে না এবং যে কোনো উপায়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতের মাটিতে আসলেই তারা তাকে সব ধরনের সহযোগিতা করবে। তারপর শেখ হাসিনা বাংলাদেশ নিজের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনীর কাছে 2 দিন সময় চান, কিন্তু সেনাবাহিনী তাকে 45 মিনিট সময় দেন। যাবার আগে একবার ধানমন্ডি 32 এর বাসভবন ও টুঙ্গিপাড়ায় তার বাবার কবর দেখতে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু সেনাবাহিনী তাকে সেটি থেকেও বিরত রাখে। কর্মী ও দেশবাসীর জন্য একটি ভাষণ রেকর্ড করে দিয়ে যেতে চেয়েছিলেন, তাকে সেই সুযোগও দেয়া হয়নি। এই দেশের মানুষের জন্য দিনরাত এক করে খেটে যাওয়া এক বাঙালি লৌহ মানবী চাপের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হলেন একখানা সাদা শাড়ি গায়ে জড়িয়ে, যার পুরো পরিবারকে এদেশেই হত্যা করেছিল কিছু বিপদগামী সেনা কর্মকর্তা। আর এই দেশের মানুষের জন্যই জীবনের সর্বসুখ বিসর্জন দেয়া সেই বাঙালি নারীকে শেষবারের মতো তার বাবার কবরটাও দেখতে দেয়া হয়নি। অথচ এই মহিলা তোমাদেরকে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল। আজ মানুষ খুন করে এই দাসত্বের শুরুটা উদযাপন করে নাও। কয়েক বছর পরে আবার শেখ হাসিনার জন্যই কাঁদবে আর আফসোস করবে। সেদিন আর কি কোনো লাভ হবে? তখন বুঝবে দেশের মানুষ কি হারিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক রিপোর্ট থেকে এই উদ্ধৃতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন পুতুল। অন্যদিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার এনডিটিভিকে এ তথ্য জানিয়েছেন বলে রিপোর্টে বলা হয়েছে। সারা দেশে চলছে লুটতরাজ, প্রাণ বাঁচাতে আত্মগোপনে পুলিশ, আতঙ্কে সাধারণ মানুষ। রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে লুটতরাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশে অস্বাভাবিক অবস্থা তৈরি হওয়ার পর গত 2 সপ্তাহ ধরে ঘোলা পানিতে মাছ শিকার করছে অপরাধী চক্র। চক্রের সদস্যরা চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের তৎপর হয়ে পড়ছে। 5 মে প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পর সুযোগ সন্ধানীরা অধিকতর তৎপর হয়ে ওঠে। উত্তেজিত জনতা থানা ও পুলিশের স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করলে ঢাকাতেই অন্তত 80 পুলিশ সদস্য নিহত হন। প্রাণ বাঁচাতে আত্মগোপনে চলে যান পুলিশ সদস্যরা। আক্রান্ত হয় দেশের প্রায় 400 থানা। বন্ধ হয়ে যায় অনেক থানার